আপনারা শুনছেন আধার 48। আমার নাম ঈশিতা। আমার বয়স ২০ বছর। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি। আমি পড়াশোনাতে অনেক ভালো। আমি পড়ালেখা শেষ করে ঘুমোতে ঘুমোতেই গভীর রাত হয়ে যায়। তবে আমি যখন ঘুমাই আমার মনে হয় আমার ঘরে কেউ একজন আছে, যে কিনা আমার সাথেই ঘুমায় প্রতি রাতে। কারণ আমি যখন ঘুমাই আমার মনে হয় কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। একদিন সকালে আমার মা আমাকে ডাকে। আমার ঘুম ভাঙে তখন। মা বলছে, "এশিতা, তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে। এ কী অবস্থা তোর? বিছানায় এতটা রক্ত এলো কোথা থেকে?" আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে লাফিয়ে ওঠি। আমি কি বলবো, আসলেই তো আমার বিছানায় অনেক রক্তের দাগ লেগে আছে। তোর পায়জামাতেও তো কিছুটা রক্ত লেগে আছে। কি হয়েছে তোর বলতো? মা 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 বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি আমি কিছু মনে করতে পারছি না। আজই তুই আমার সাথে ডক্টরের কাছে যাবি। তোর কোনো রোগ হলো কি না জানতে হবে তো নাকি? না না মা, তুমি চিন্তা করো না। আমার এক ফ্রেন্ড আছে না, ঋতু, ও ও তো এখন ডক্টর। আমি ওর চেম্বারে আজই যাব। ঠিক আছে, তুই আজকেই ইউনিভার্সিটি থেকে আসার সময় তোর ওই বান্ধবীর সাথে দেখা করে আসিস। ঠিক আছে মা, তাই হবে। আমি ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। তবে আমার শরীর অনেক ব্যথা করছিল। কেন এমনটা হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। রাতে তো আমি ঠিকই ছিলাম। কি হলো রাতে আমার সাথে? সেই রক্তই বা কোথা থেকে এলো? ফ্রেশ হয়ে আমি নাস্তা করে সোজা ইউনিভার্সিটিতে চলে যাই। ভার্সিটি শেষ করে আমি আমার ওই বান্ধবীর ক্লিনিকে চলে যাই। আরে ঈশিতা, আয় আয়। এতদিন পরে আমার কথা মনে পড়লো নাকি তোর? হ্যাঁ, আর বলিস না রে, তো অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে রে। কি ঝামেলা? তুই আগে বস তো। এখন বল কি হয়েছে। আমি আমার বান্ধবী ঋতুকে সব কিছু খুলে বলি। সবটা শুনে ঋতু আমাকে নিয়ে তার প্রাইভেট রুমে চলে যায় চেক করার জন্য আমার কি হয়েছে তা দেখবে। ঋতু আমার সব কিছু চেক করে বলল, "দোস্ত, এটা কি করে সম্ভব বলতো? তোর সাথে গত রাতে সহবাস করা হয়েছে। আসলে তোর সাথে গতকাল প্রথমবার এইসব করা হয়েছে, এই কারণে ব্লিডিং হয়েছে।" কি? তোর মাথা ঠিক আছে? আমি তো এখনো বিয়েই করিনি, আর আমার ঘরে আমি ছাড়া কেউ আসেনি। এছাড়া ঘরের ভিতর থেকেও তো লাগানো ছিল। তাহলে আমার সাথে এসব কে করবে? তোর কোথাও ভুল হচ্ছে রে তো। আরে না না ঈশিতা, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি একজন ডক্টর, আমি এসব কিছু খুব ভালোভাবেই বুঝতে পারি। আমি যেটা বলছি সেটা তোকে দেখে এবং পরীক্ষা করেই বলেছি। তবে দোস্ত, আমিও বুঝতে পারছি না, তুই তো একা থাকিস, তাহলে তোর সাথে এগুলো কীভাবে হলো? ঋতু জানিস, আমি গভীর রাত পর্যন্ত পড়ালেখা করে যখন ঘুমোতে যাই আমার মনে হয় আমার পাশেই কেউ একজন শুয়ে থাকে। আমি এসব বিষয়ে এতদিন ভাবিনি, কারণ আমি মনে করতাম এগুলো আমার মনের ভুল। তুই তো জানিস রে ঋতু, আমি জিন ভূত এগুলো একদম বিশ্বাস করি না। না না ঈশিতা, এগুলো তোর বিশ্বাস করা দরকার। কারণ এই পৃথিবীতে জিন আছে, এটা তো কোরআন হাদিসেও বর্ণনা করা আছে, তাই না? ঈশিতা, তুই এক কাজ কর, কোনো হুজুরের সাথে যোগাযোগ কর। কারণ ডক্টরি ভাষায় আমি তোকে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি নিজেও এই বিষয়টা অনেক কনফিউজড হয়ে আছি। আমি ঋতুর থেকে বিদায় নিলাম তার ক্লিনিক থেকে। তারপর বাড়িতে ফিরে আসি। আমি মাকে কি বলবো বুঝতে পারছিলাম না। এগুলো আমি কি করে আমার মাকে বলি? তখনই আমার মা আমার কাছে জানতে চায়, "কিরে, কি হয়েছে? গতকাল রাতের বিষয়ে কিছু বলেছিলি তোর বান্ধবীকে?" হ্যাঁ মা, বলেছি। ঋতু বলেছে আমার শরীর নাকি অনেকটা দুর্বল, এই কারণেই এমনটা হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। ও আচ্ছা, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মা ঠিক আছে, তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি মাকে মিথ্যা বললাম, কারণ মার মুখের উপরে এসব কথা আমি কি করে বলি? মা শুধু শুধুই আমাকে সন্দেহ করবে। মা হয়তোবা ভাববে আমি রাতের বেলায় আমার বয়ফ্রেন্ডকে রুমে নিয়ে এসেছি, আর সেই বোধহয় এসব করেছে আমার সাথে। এটাই তো স্বাভাবিক, যে কোনো মানুষই এমনটাই ভাববে। কারণ এত রাতে আমার রুমে আর কেই বা আসতে পারে? আমি নিজেও তো জানি না কি করে হয়েছে আমার সাথে, আর কে এসেছিল আমার ঘরে। তবে আমায় সব থেকে বেশি যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে আমার ঘর তো ভেতর থেকেই লাগানো ছিল, আর আমার বাড়িটা হচ্ছে 4 তলায়। এত রাতে জানালা দিয়েও কেউ আসবে কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার সাথে এসব কে করলো?
আমাকে যে করেই হোক জানতেই হবে কে এমনটা করেছে। আমি একটা পরিকল্পনা করি। আমি ভাবতে শুরু করি গতকাল রাতে যার মাধ্যমে আমার সাথে এসব হয়েছে আর যেই বা করেছে সে আজকে রাতে অবশ্যই আবারও আমার কাছে আসবে। আর আমি আজকে রাতে ঘুমাবোই না। আমি দেখার চেষ্টা করব আসলে কে কে আমি ঘুমিয়ে যাওয়ার পর আমার কাছে আসে। সেদিন রাতেও বাবা মা সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আমার ঘরের লাইটটা জ্বালিয়ে পড়াশোনা করছিলাম। পড়াশোনা শেষ করতে রাত 2টা বেজে যায়। আমি আমার বিছানায় চলে যাই ঘরের লাইটটা নেভিয়ে। আমি আমার চোখ দুটো বন্ধ করে ঘুমানোর নাটক করে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমি অনুভব করতে পারি আমার ঘরের জানালাটা আস্তে আস্তে উপরের দিকে খুলে গেল আর ঘরের মধ্যে গরম বাতাস বইতে শুরু করলো। আমার চোখ বন্ধ ছিল কিন্তু আমি সব অনুভব করতে পারছিলাম। হঠাৎ করেই আমার পাশে আমার কম্বলের নিচে কেউ একজন উঠে পড়ল আর ঠান্ডা দুটি হাত আমাকে জড়িয়ে ধরল। আমি ভয়ে অনেক জোরে একটা চিৎকার মারি। আমার চিৎকার শুনে বাবা মা দৌড়ে আমার ঘরে চলে আসে। আমার দরজার বাইরে থেকে ডাকতে শুরু করে, কি হয়েছে সীতা? দরজা খোল, কি হয়েছে? আমি কোনোভাবে খাট থেকে নেমে এক দৌড়ে দরজাটা খুলে ফেলি। বাবা মা ঘরে প্রবেশ করেই লাইটটা অন করে দেয় আর আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি চোখ বন্ধ করেছিলাম। আমি এতটাই ভয় পেয়েছিলাম চোখ খোলার সাহস পাচ্ছিলাম না। বাবা মা আমাকে বলে, চোখ খোল মা, আমরা চলে এসেছি, কি হয়েছে বল আমাদের। আমি অনেক সাহস জড়িয়ে চোখ দুটো খুলি। তখন আমার মাকে বলি, মা আমার খাটে আমার কম্বলের নিচে কেউ একজন আছে। বাবা আমার খাটের কম্বলটা পুরোপুরি উঠিয়ে ফেলে কিন্তু সেখানে তো কিছুই নেই। বাবা ভালো করে চারপাশ দেখে কিন্তু কেউই নেই। খাটের নিচেও চেক করে বাবা কিন্তু কেউ ছিল না সেখানে। তবে আমি একটা বিষয়ের উপর লক্ষ্য করলাম, রুমের জানালা দুটো খোলা। কিন্তু আমার খুব ভালো করেই মনে আছে আমি পড়াশুনো শেষ করে জানালাগুলো লাগিয়ে তারপরে ঘুমোতে এসেছিলাম। বাবা বলে, কই কিছু তো নেই, হয়তো তুমি খারাপ কোনো স্বপ্ন দেখেছো মা। কিন্তু আমি স্বপ্নে কি করে দেখতে পারি? আমি তো জেগেছিলাম, আমি তো অনুভব করতে পেরেছিলাম আমাকে দুটি ঠান্ডা হাত জড়িয়ে ধরেছে। কিন্তু আমি কী করে প্রমাণ করব যে কিছু একটা ছিল যেটা কিনা এখন আমার রুমে নেই? আমাকে এত ভয় পেতে দেখে মা বলে, ঠিক আছে ঠিক আছে, আজকে আমি না হয় তোমার সাথেই ঘুমাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই সীতা, সব কিছু ঠিক আছে। সেদিনের মতো মা আমার সাথে আমার ঘরেই ঘুমায়। আমি কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না কি হয়ে গেল আমার সাথে। আমি তো খুব স্পষ্টভাবে অনুভব করতে পারলাম কিছু একটা আমাকে জড়িয়ে ধরেছে। সকালে আমার ঘুম ভাঙে আর আমি আমার ইউনিভার্সিটিতে চলে যাই। ভার্সিটি থেকে আসার সময় আমি আবারও আমার বান্ধবীর ক্লিনিকে চলে যাই আর ঋতুর সাথে দেখা করি। দোস্ত, আমার সাথে না গতকাল রাতে আবারও ঘটেছে। তুই বিশ্বাস কর, আমি অনুভব করেছি কিছু একটা আমাকে জড়িয়ে ধরেছে, যার হাত দুটো খুবই ঠান্ডা ছিল। সবটা শুনে আমার বান্ধবী ঋতু বলল, দেখ ঈশিতা, আমি কিছুতেই বুঝতে পারছি না তোর সাথে কি হচ্ছে। তুই একটা কাজ কর না, তুই বেশ কিছুদিন আমার সাথেই আমার ফ্ল্যাটেই থাকবি। আমি তো একাই থাকি, তুই থাকলে আমারও ভালো হবে। আর আমিও অনুভব করার চেষ্টা করব আসলে কি অদৃশ্য কিছু তোর সাথে দেখা করতে আসে কিনা। আর আমার বিশ্বাস তুই আঙ্কেল আন্টিকে কথা বললে তারা মানা করবে না। আমি আজকেই বাবা মার সাথে কথা বলবো আর তোকে বিকেলবেলা ফোন দিয়ে জানাবো। আমি ঋতুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। দুপুরের খাওয়া দাওয়ার পর আমি বাবা মাকে বলি, বাবা, আমি বেশ কিছুদিন ঋতুর সাথে তার ফ্ল্যাটে থাকতে চাই। আসলে বাবা, আমি ঘরে ঠিকভাবে পড়ালেখা করতে পারছিলাম না। ওর সাথে থাকলে হয়তো বা আমি পড়া একটু ভালো করে মন দিতে পারবো। বাবা মা জানে ঋতু কেমন মেয়ে, তাই তারা কোনো দ্বিমত না করেই আমাকে পারমিশনটা দিয়ে দিল। বিকেলবেলা আমি ঋতুকে ফোন দিয়ে সবটা বলি আর সন্ধ্যার আগেই বাবা মা গাড়িতে করে ঋতুর ফ্ল্যাটের কাছে আমাকে এগিয়ে দিয়ে আসে। তো ঈশিতা, কী খাবি তুই বল? আজকে কিন্তু আর রান্না করব না, চল না দুই বান্ধবী ফুড পান্ডা থেকে কিছু অর্ডার করে দেই। ঠিক আছে ঠিক আছে, তুই যেমনটা ভালো বুঝিস, তবে আজকে কিন্তু আমি কাচ্চি খাবো, কাচ্চি অর্ডার কর না। অতঃপর রাতের ডিনারটা আমরা ফুড পান্ডা থেকে অর্ডার করে নিয়ে আসি। খাওয়া দাওয়ার পর 2 কাপ কফি বানিয়ে খাটের উপর বসে পড়লাম আড্ডা দেওয়ার জন্য। আচ্ছা ঋতু, তুই কখনো জিন দেখেছিস? না রে ঈশিতা, আমি এসব কখনো দেখিনি, কিন্তু দাদু দিদার কাছে এসবের অনেক ঘটনা শুনেছি। জানিস, আমার দাদু বলেছে
আমাদের গ্রামে নাকি একটি মেয়েকে আরেকটি জিন বিয়ে করে তার সাথে সংসার পর্যন্ত করেছে। কি বলছিস তুই? এটাও সম্ভব? হ্যাঁ ঈশিতা, এটা আমি শুনেছি আমার দাদুর কাছে। কিন্তু এটা তো অনেক আগের ঘটনা, 1905 সালের ঘটনা। আচ্ছা ঋতু, তাহলে কি আমার কাছেও কি কোনো জিন আসে? সেটা জানার জন্যই তো তোকে আমার ফ্ল্যাটে নিয়ে এলাম। দেখাই যাক আজ রাতে কিছু হয় কি না। আড্ডা দিতে দিতে রাত্র প্রায় 1টা বেজে যায়। তারপরে আমরা একসাথে লাইট বন্ধ করে এক খাটেই ঘুমিয়ে পড়ি। আমি যখন গভীর ঘুমেছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখি। আমি ঋতুর ফ্ল্যাটে শুয়ে আছি, আর আমার সামনে দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখতে একটি পুরুষ। পুরুষটি মিশরের মানুষদের মতো খুব সুন্দর পোশাক পরা। সেই পুরুষটি আমাকে বলছে, আমার না খুব কষ্ট হচ্ছে জানো, আমি আজকে ঘুমোতে পারবো না এটা ভেবে। আমি তখন স্বপ্নের মাঝে সেই পুরুষটার সাথে কথা বলতে শুরু করলাম। কে আপনি? আর আপনি ঘুমোতে পারবেন না কেন? তখন সেই সুদর্শন পুরুষটি আমাকে বলে, কি করে বলবো বলো, আজ তো তোমাকে ধরে আমি ঘুমোতে পারবো না, কারণ আজকে তোমাকে জড়িয়ে ধরে আছে তোমার বান্ধবী। হ্যাঁ, আমি চাইলে তার ভিতরে প্রবেশ করেও তোমাকে জড়িয়ে ধরতে পারি, কিন্তু এটাতে আমি কোনো ফিল পাবো না, আর আমার ঘুমও হবে না। তুমি জানো ঈশিতা, আমি গত 5 বছর ধরে তোমাকে জড়িয়ে ধরে প্রতি রাতেই ঘুমাই, কিন্তু এই গত 5 বছরে আমি একবারও তোমার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করিনি। কিন্তু সেদিন ওই বৃষ্টির রাতে আমার কী যে হলো, আমার অজান্তেই তোমার সাথে আমি সহবাস করলাম। তুমি এতটা ঘুমাচ্ছিলে যে তুমি কোনো কিছু আলাপই পাওনি। এটার জন্য আমি খুবই লজ্জিত, আমাকে তুমি মাফ করে দিও। তোমাকে প্রতি রাতে জড়িয়ে ঘুমাতে ঘুমাতে এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে, তাই এখন তোমাকে জড়িয়ে না ধরে ঘুমাতেই পারি না আমি। দয়া করে তুমি কালই তোমার বাড়িতে ফিরে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমার অনুমতি ছাড়া আর তোমার সাথে অন্য কিছু করব না। শুধু একটু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তুমি দয়া করে বাড়িতে ফিরে যাও না, প্লিজ প্লিজ ঈশিতা, আমার কথা রাখো। তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আমি লাফিয়ে উঠি ঘুম থেকে উঠে আমি হাঁপাচ্ছিলাম, আমার হার্টবিট বেড়ে গিয়েছে। আমাকে এভাবে লাফিয়ে উঠতে দেখে আমার বান্ধবীরও ঘুম ভেঙে যায়। ঋতু উঠে আমাকে বলে, কি হয়েছে সীতা, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি আমার বান্ধবীকে সবটা বলি স্বপ্নের বিষয়ে, আর সেই সুদর্শন পুরুষটির বিষয়েও সব কিছু বলি। সবটা শুনে বলে, গত 5 বছর ধরে সে তোর সাথে ঘুমাচ্ছে, আর তুই কোনো আলাপই পাসনি? ঈশিতা, এটা কোনো স্বপ্ন না, আসলে সে একটা জিন, এই কারণেই তো স্বপ্নের মাঝে দেখা করতে এসেছে সে। কিন্তু সে কে আর কোথা থেকে তোর সাথে এলো? গত 5 বছর ধরে সে তোর সাথে আছে। ঈশিতা, আমাদের যত দ্রুত সম্ভব জানতে হবে সেই জিনটা আসলে কে। তাহলে এখন কি করব আমরা? কি করে জানবো সেই জিনটি আসলে কে? ঈশিতা, একটা কাজ করা যায়। শোন, আমি যে ক্লিনিকে জব করি সেখানে ডক্টর আজিম নামে একজন ব্যক্তি আছে। অন্য 5 জন ডক্টরের মতো না, সে একটু অন্যরকম। অন্যরকম বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলতো। আসলে হচ্ছে কি, সে ডক্টর হলেও সে অনেক ধার্মিক একজন মানুষ, তাই এসব বিষয়ে অনেক জ্ঞান আছে তার। তার সাথে দেখা করে তাকে সবটা খুলে বললে হয় না। একে তো সে আমার কলিগ, তার উপরে সে অন্য কাউকে বলবেও না। আমার মনে হয় উনি কোনো একটা সাহায্য আমাদের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি কালকে ইউনিভার্সিটি থেকে সোজা তোর ক্লিনিকে চলে যাব না। হ্যাঁ, তুই তোর কলিগের সাথে আগে থেকেই কথা বলে রাখিস এই বিষয় নিয়ে, কেমন? ঠিক আছে, তুই চিন্তা করিস না, চল এখন আবার ঘুমিয়ে পড়ি। আর আমি তো আছি তোর পাশে, চিন্তা করিস না। তারপর আমরা আবার ঘুমিয়ে পড়ি, আর পরদিন সকালে আমি ভার্সিটিতে চলে যাই ঘুম থেকে উঠেই, আর ঋতু চলে যায় তার ক্লিনিকে। ভার্সিটি শেষ করে আমি ঋতু আর তার কলিগের সাথে দেখা করতে যাই। হ্যালো, আমি কি ভেতরে আসতে পারি? আরে আরে, সেটা তো চলেই এসেছিস, আয় না ভিতরে আয়। মিট মাই কলিগ আজিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঈশিতা। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ঈশিতা। আসো আসো, তোমাকে নিয়েই কথা হচ্ছিল। ঋতু আমাকে সবটাই বলেছে তোমার বিষয় নিয়ে। দেখো ঈশিতা, আমাদের এই জগতে কিন্তু অদৃশ্য অনেক কিছুই আছে, বিশেষ করে জিন জাতি, যেটাকে না মানলেই নয়। শোনো, অনেক ধরনের জিন আছে, অনেক রকমের জিন আছে,
আবার এদের ভিতর অনেক জাতির জিনও আছে এই পৃথিবীতে। তাই আমরা যদি জানতে চাই সেই জিনটি আসলে কে আর সে তোমার কাছে কেন আসে, তাহলে আমাদেরকে ঢাকার মিরপুর মাজারে যেতে হবে। আসলে সীতা, সেখানে আমার পরিচিত একজন অনেক বড় হাফেজ আছে, হ্যাঁ, যার কাছে আছে 10টা জিন। দেখো সীতা, আমরা মানুষ, আমরা চাইলেই অদৃশ্য জগতের কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। তবে একটি জিন চাইলে আরেকটি জিনের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে। তাই আমাদের যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। ঠিক আছে আজিম ভাইয়া, তাহলে আমরা কবে রওনা করছি? তুমি চাইলে আগামীকাল বিকেলেই আমরা সকলে যাব সেই মাজারে। ঠিক আছে ভাইয়া, তাহলে সেই কথাই রইল। চল ঋতু, আমরা তাহলে এখন বাড়িতে ফিরে যাই। আল্লাহ হাফেজ ভাইয়া, কালকে দেখা হবে আপনার সাথে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ঈশিতা, শোনো শোনো, এই নাও, এটা তোমার কাছে রাখো। এটা কি ভাইয়া? এটা তো একটা বোতলে পানি দেখতে পাচ্ছি। শোনো, এটা কোনো সাধারণ পানি না, এটা মক্কা শরীফের জমজম কূপের পানি। আজকে তুমি তোমার খাটের চারপাশে এই পানিটা ছিটিয়ে দিও, তারপরে বিসমিল্লা বলে আল্লাহ রসুলের নাম নিয়ে ঘুমিয়ে পড়ো। আশা করি আজকে তোমার তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকে আসি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, দেখে শুনে যেও। দিনের শেষে রাতের অন্ধকার নেমে আসে। যতই রাত হচ্ছিল ততই যেন একটা অজানা ভয় আমাকে গ্রাস করছিল। আমি আজিম ভাইয়ের কথা মতো সেই বোতলের কিছুটা পানি আমার খাটের চারপাশে ছিটিয়ে দেই। তারপর ঋতুকে জড়িয়ে ধরে কোনোভাবে ঘুমানোর চেষ্টা করি। রাত যখন গভীর হয় তখন আমি গভীর ঘুমে ছিলাম। তখন আমি একটি খুব অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি। আমি দেখি সেদিন রাতে স্বপ্নে দেখা সেই জিনটি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে অনেক চেষ্টা করছে আমার কাছে আসার, কিন্তু অদৃশ্য কোনো শক্তি তাকে আমার কাছে আসতে দিচ্ছে না। সে আমার দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে আর আমাকে বলছে, তুমি কাজটি মোটেও ঠিক করনি। আমি কেন তোমার কাছে আসতে পারছি না? তুমি কি করেছো বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি তো শুধু তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি পাপ নাকি? আর আমি তোমাকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। ঈশিতা, তুমি কেন করছো আমার সাথে এরকম? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ ঈশিতা? এটা বলে সে আবারও আমার কাছে আসার চেষ্টা করে, কিন্তু যখনই সে আমার খাটের সামনে এসে পড়ে তখনই অদৃশ্য কোনো ধাক্কার মাধ্যমে দৌড়ে ছিটকে পড়ে যায় আর এক পাশে। কি হচ্ছে তার সাথে সে নিজেও বুঝতে পারছে না। তারপর সে জেদ দেখিয়ে আমার দরজার সামনে দেয়ালটায় অনেক জোরে জোরে ঘুষি মারতে শুরু করলো। আমি দেখছিলাম তার হাত ফেটে রক্ত বের হচ্ছে। আমি স্বপ্নের মাঝেই তাকে বলতে শুরু করি, এমনটা করবেন না, আপনার কষ্ট হবে, আপনার হাত কেটে রক্ত বের হচ্ছে দেখুন। তখন সে আমাকে বলে, তোমার সাথে না ঘুমাতে পারাটা এর থেকেও অনেক বেশি কষ্টের। এর ভিতরেই চারপাশে ফজরের আজান দিতে শুরু করলো, আর সে অদৃশ্য হয়ে গেল আমার চোখের পলকের মধ্যেই। যাওয়ার আগে সে আমাকে বলে গেল, দয়া করে কালকে তুমি এমনটা করো না, তোমার কাছে একটু হলেও আসতে দিও, দয়া করো আমার প্রতি। তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি ঘুম থেকে অনেক জোরে একটা চিৎকার দিয়ে উঠি, এই সীতা, কি হয়েছে কি তোর? হ্যাঁ, আবার স্বপ্ন দেখেছিস তাই না? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। এই নে, পানিটা একটু খেয়ে নে। এখন বলতো কি হয়েছে তোর? ঋতু, আজকেও না আমি একটা স্বপ্ন দেখেছি জানিস। তারপর আমি ঋতুকে সেই স্বপ্নের বিষয়ে সব কিছু বর্ণনা করি। স্বপ্ন শুনে ঋতু আমাকে বলে, আরে ওটা তো একটা স্বপ্ন, স্বপ্নকে নিয়ে এত কেন ভাবছিস তুই? হ্যাঁ, এসব কথার মাঝে আমার চোখের নজর গিয়ে পড়ে আমাদের দরজার সামনের দেয়ালটায় নজর যাওয়ার পরে আমি আরেকটা চিৎকার দেই। কিরে, কি হলো? তুই আবার চিৎকার দিছিস কেন? ঋতু, ঋতু, ওই যে দেখ, ওই দেয়ালটা দেখ না। ঋতু যখন ওই পাশটায় তাকালো, তারপর ওর পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। এ কি, এটা কি করে সম্ভব? আসলে আমরা দুজন একসাথেই দেখছিলাম ওই দেয়ালটা, যেখানে একটা মানুষ বারবার ঘুষি মারার কারণে হাত ফেটে রক্ত পড়ে গেলে যেমন হয়, ঠিক তেমনই। আমি বলেছিলাম না সেটা স্বপ্ন না, এটা আসলেই ঘটেছে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এসব জিনিস দেখে। আচ্ছা ঈশিতা, তুই একটু শান্ত হ। আজকেই তো আমরা যাচ্ছি মাজারে, তাই না? আমরা সব কিছু জানতে পারবো, চল আমার সাথে। আমরা বাসা থেকে বের হয়ে আজিম ভাইকে কল করি। হ্যাঁ ঈশিতা, বলো কি হয়েছে? ভাইয়া,
এখন আমাদের মাজারে যেতে হবে। কিন্তু কেন ঈশিতা? আমাদের তো কথা হয়েছিল আমরা বিকেলে যাব। না না ভাইয়া, অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। আমাদের আর দেরি করা একদমই ঠিক হবে না। আমাদের এখনই যাওয়া উচিত। কি হয়েছে সেটা তো বলো। আমি ভাইয়াকে ফোনেই সব কিছু খুলে বলি। স্বপ্নে শুনে ভাইয়া আমাকে বলে, আব ঠিক আছে ঠিক আছে, তুমি আর ঋতু আমার বাড়ির দিকে চলে আসো, আমরা এখান থেকেই রওনা দিচ্ছি। আব ঠিক আছে ভাইয়া, আমি আর ঋতু এখনই আসছি আপনার বাসায়। আমরা দুজন আজিম ভাইয়ের বাসায় যাই। সেখান থেকে সকালের নাস্তা করে তারপর রওনা করি মাজারের উদ্দেশ্যে। মিরপুরে আসতে আসতে আমাদের 2 ঘন্টার মতো সময় লাগে। মাজারের সামনে এসে আমরা 3 জন দাঁড়াই। আজিম ভাই আমাদেরকে বলে, তোমরা দুজনে এখানে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসছি। আজিম ভাইয়া মাজারের ভেতরে চলে যায়। আমি আর আমার বন্ধু সেখানেই দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আজিম ভাইয়া আসে। সাথে করে একটি খুব সুন্দর লোককেও নিয়ে আসে, যার পরনে ছিল সাদা ধবধবে পাঞ্জাবি, মাথায় টুপি এবং মুখে দাড়ি। দেখে আমাদের আর বুঝতেই বাকি রইল না এই হচ্ছে আজিম ভাইয়ের বন্ধু, সে হাফেজ। সে আমাদের কাছে এসে আমাদের সালাম দিয়ে বলল, আমার নাম রাকিব। আমরা তার সালামের উত্তর নিয়ে আমাদের নামটাও তাকে বললাম। তারপর রাকিব ভাই আমাদেরকে বলে, আপনারা 3 জন আমার সাথে আসেন। আমরা তার সাথে হাঁটা শুরু করি। সে আমাদেরকে নিয়ে মাজারের ভিতরে একটি কক্ষে প্রবেশ করে। আমি কক্ষে প্রবেশ করে দেখি ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো, আর খুব সুন্দর মিষ্টি আতরের ঘ্রাণ রয়েছে সেই ঘরে। রাকিব ভাই আমাদেরকে বলে, এই ঘরের ভেতরেই আমি আমার জিন সাথীদের সাথে কথা বলি আর তাদের সাথে দেখাও করি। আপনি এখন আপনার সাথে যা যা ঘটেছে সব কিছু আমাকে বলবেন। দেখুন ঈশিতা, আপনারা হয়তো তাদেরকে দেখতে পারছেন না, কিন্তু আমার সাথে এখানে আরও 10টি জিন দাঁড়িয়ে আছে, যারা বাতাসের সাথে অদৃশ্য আছে। আপনি এখন যা যা বলবেন আমার সাথে, তারাও খুব মন দিয়ে সেগুলো শুনবেন। আর তারা তাদের মতো করেই চেষ্টা করবে আজকে রাতের ভেতরেই সেই জিনটার বিষয়ে সব কিছু জানার। আর আগামীকাল সকালে আপনারা আবারও এখানে আসবেন। আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো তারা কি কি জেনেছে সেই জিনটার বিষয়ে। তারপর আমি রাকিব ভাইয়াকে সব কিছু খুলে বললাম, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। সব কিছু শুনে রাকিব ভাইয়া খুব অদ্ভুত ধরনের একটা প্রশ্ন করলো আমাকে। কিছু মনে করবেন না ঈশিতা, আমি আপনার কাছে কিছু কথা জানতে চাচ্ছি। জি রাকিব ভাইয়া, বলেন, কি জানতে চান আমার কাছে? তুমি বলছো সে তোমার সাথে সহবাস করছে। আমি জানতে চাই সে কি একা তোমার সাথে মিলিত হয়েছে, নাকি তার সাথে আরও কেউ ছিল? না না রাকিব ভাই, সে একাই ছিল। কিন্তু আপনি এই প্রশ্ন কেন করছেন? আসলে ঈশিতা, দল বেঁধে যদি কোনো জিন কোনো মানুষ মেয়েকে ধর্ষণ করে কিংবা তার সাথে সহবাস করে, তাহলে তার জীবনের ঝুঁকি আছে। তাদেরকে সেই মেয়ের উপর থেকে ছাড়ানো অনেক কষ্টকর হয়। কিন্তু কোনো জিন যদি একা তার সাথে সহবাস করে, তাহলে ধরে নিতে হবে সেই জিন আসলে সেই মেয়েটাকে ভালোবাসে, আর সেই জিন তার অজান্তেই সে ওই মেয়েটার সাথে সহবাস করেছে, যেমনটা তোমার সাথে হয়েছে। আর এর মানে আমরা ধরেই নিতে পারি সেই জিনটি তোমার কোনো ক্ষতি করতে চায় না। সে তোমাকে অনেক ভালোবাসে, এই কারণেই তোমার সাথে সে দেখা করতে আসে, আর এতদিন যাবৎ তোমার সাথেই ছিল। তারপরেও ঠিক আছে, আমাকে একটা রাত সময় দাও। আর কষ্ট করে আগামীকাল তোমরা 3 জন কিন্তু আবার আমার কাছে এসো। আমার জিন সাথীরা সব কিছু জেনে আমাকে জানাবে, আর আমি তোমাদেরকে বলতে পারবো আসলে সেই জিনটা কে আর কেনই বা তোমার সাথে দেখা করতে আসে। তারপর আমরা রাকিব ভাইয়ের থেকে বিদায় নিয়ে আবার বাড়িতে ফিরে আসি। প্রতিদিনের মতো সেদিনও বিকেল শেষ হয়ে রাত নেমে আসে, আর রাত হতেই একটা অজানা ভয় আমার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। একটা জিন আমাকে ভালোবাসে, একটা জিন আমাকে ভালোবাসে। আপনারা নিজেরা একটু অনুভব করে দেখুন, অদৃশ্য কেউ আপনাকে ভালোবাসে, আর প্রতি রাতে আপনার কাছে সে আসে। আপনার অজান্তে সে আপনার শরীরকে স্পর্শ করে, আপনার সাথে সে সহবাস করে। ভাবতেই খুব ভয় লাগছে, তাই না? তাহলে আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন, কিভাবে রাতগুলো কাটাচ্ছি আমি। রাত নেমে এলেই মনের মাঝে ভয় নেমে আসে। যদি পারতাম সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে, তাহলে আমি প্রতি রাতেই না ঘুমিয়ে পার করে দিতাম। কারণ ঘুমালে যদি সে আসে আর আমার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ে। এইদিকে রাকিব ভাইয়া বলল সে আমার কোনো ক্ষতি করতে চায় না। তাহলে কেন সে আমার অনুমতি ছাড়া আমার সাথে এগুলো করলো?
কী রে সীতা, একা একা কী ভাবছিস? ঘুমাবি না? অনেক রাত হয়ে গেল তো। হ্যাঁ, ঘুমোতে তো হবেই। চল ঋতু, ঘুমিয়ে পড়ি। এক মিনিট, জমজমের পানির বোতলটা কোথায় ঋতু? পানির বোতলটা তো এই খাটের পাশেই ছিল। কোথায় বলতো? আব সকালে তো এখানেই রেখে গিয়েছিলাম। এখন কোথায় যেতে পারে? ঘর তো আমরা লাগিয়ে গিয়েছিলাম, এমনটা তো নয় যে চোর এসে নিয়ে গিয়েছে। আমি আর ঋতু মিলে 1 ঘন্টা যাবৎ আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা কোনায় কোনায় সেই জমজমের পানির বোতলটা খুঁজেই চলেছি, কিন্তু অবাক করার বিষয়, আমরা সেই বোতলটার কোনো দেখাই পাচ্ছি না। যেন রাতারাতির ভিতরেই সেই বোতলটা ঘর থেকে উধাও হয়ে গেল। ঋতু, এবার কি হবে বলতো? এবার আমরা ওকে কি করে আটকাবো? ঈশিতা, ভয় পাস না, কিচ্ছু হবে না, আমি তো আছি। চল ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি তোর ঘুম চলে আসবে। ঋতু আমার মাথায় হাত বোলাতে শুরু করলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজের অজান্তে তা আমি বলতেই পারবো না। হঠাৎ করে একটি সালামের শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার সামনে খুব লম্বা দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যাদের চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না। তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢাকা। সেই দুইটি লম্বা অদ্ভুত দেখতে ব্যক্তি আমাকে বলল, আপনাকে আমাদের সাথে আসতে হবে, আপনার জন্য মহারাজ অপেক্ষা করছে। আমি লাফিয়ে ঘুম থেকে উঠে বসি। শুরুতে ভেবেছিলাম এগুলো আমার স্বপ্ন, কিন্তু আমি মিনিটের মধ্যেই বুঝতে পারি এগুলো সব কিছু বাস্তবে ঘটছে। আমি যখন ঋতুকে ডাকতে যাব, তখন দেখি আমার পাশে কেউই নেই। আমি অনেক জোরে ঋতুর নাম ধরে চিৎকার করি, কিন্তু ঋতু পুরো ফ্ল্যাটেই নেই। তখনই সেই লম্বা দুজন ব্যক্তি আমাকে বলে, এটা হচ্ছে মায়ার দুনিয়া, এখানে আপনার বান্ধবী নেই, দয়া করে আপনি নিজে থেকে আমাদের সাথে আসুন, নয়তো আমাদের জোর করে আপনাকে নিয়ে যেতে হবে। কারা এরা? কেন এসেছে এখানে? আর কোথাকার মহারাজের কথা বলছে তারা? কি হচ্ছে আমার সাথে? কিছুই বুঝতে পারছি না। তখনই সেই লম্বা দুটি অদ্ভুত দেখতে লোক আমাকে এক ধমক দিয়ে বলল, কি হলো, উঠুন খাট থেকে, আমাদের সাথে আসুন। আমি ভয় পেয়ে ঘাট থেকে নেমে দাঁড়াই আর তাদের সাথে হাঁটা শুরু করি। তারা আমাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। কোথায় যাচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু যখন আমি বাড়ির ভেতর থেকে বাইরে আসলাম, তখন দারোয়ান বা অন্য কাউকে আমি দেখিনি। আশেপাশের সব কিছুই চেনা, কিন্তু কেন যেন অচেনার মতো লাগছে। সবটাই যেন মায়ার একটা দুনিয়া। কোথায় নিয়ে যাচ্ছে তারা আমাকে? বাড়ির বাইরে আসার পর আমি সেই দুটি লম্বা দেখতে ব্যক্তির সাথে হাঁটা শুরু করি। তবে আমার এলাকাটা অচেনা অচেনা লাগছিল। অচেনা লাগছে এই কারণে, কারণ রাতের বেলায় আমাদের এলাকার প্রত্যেকটা বাড়ির সামনে একটি করে দারোয়ান থাকে, কিন্তু আমি, মানুষ তো দূরে থাক, একটি কুকুরেরও দেখা পাচ্ছিলাম না। তাই নিজের এলাকায় নিজের কাছেই অচেনা মনে হচ্ছিল আমার। কিছুক্ষণ হাঁটার পর সেই দুটি ব্যক্তি আমাকে নিয়ে একটি বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ায়। বাস স্ট্যান্ড দেখে আমি চিনতে পারি, কারণ এই বাস স্ট্যান্ড থেকেই আমি প্রতিদিন সকালে বাসে করে ভার্সিটিতে যাই। কিন্তু এখন বাজে রাত 2টা, আর এই সময়ে বাস স্ট্যান্ডে কোনো বাস আসার কথাই না। তাহলে তারা আমাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? তাদেরকে জিজ্ঞেস করব এত সাহসও হচ্ছিল না আমার, কারণ আমি অনেকটাই ভয় পেয়েছিলাম। বারবার মনে হচ্ছিল অনেক জোরে একটা চিৎকার দেই আর মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু কার কাছেই বা সাহায্য চাইবো আমি? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছিল এক দৌড় দিয়ে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমার পা যেন এখান থেকে সরতেই যাচ্ছে না। এই কি হচ্ছে আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভয়ে চুপচাপ তাদের সাথে এসে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। 5 মিনিট পর আমাকে অবাক করে দিয়ে একটি বাস আমাদের স্ট্যান্ডে এসে দাঁড়ালো। তবে এ কি, বাসের ভিতরে তো কেউই নেই, শুধু বাস চালক আর একজন হেল্পার বাসের মধ্যে বসা। তারাও দেখতে খুবই অদ্ভুত, কারণ তাদের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা ছিল। আমার সাথে থাকা সেই ব্যক্তি দুটি আমাকে বলল, চলুন বাসে উঠে পড়ুন। আর ভয়ে ভয়ে তাদের সাথে বাসের ভিতর উঠে পড়লাম আমি। বাসটি এবার রাস্তা দিয়ে চলতে শুরু করে। আমি চারপাশে তাকিয়ে দেখি রোডঘাট পুরোপুরি ফাঁকা। দেখে মনে হচ্ছিল এই পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নেই, কারণ এই রাতের বেলায় কোনো মানুষ কিংবা কুকুর কোনোটার দেখা আমি পাচ্ছিলাম না। কিন্তু এইটা কি করে সম্ভব? ঢাকা শহর সারা রাত কোনো না কোনো মানুষ আশেপাশে অবশ্যই থাকবে। রাস্তায় একটা গাড়ি হলেও তো চলাচল করবে, কারণ এটা ঢাকা,
কিন্তু আমি কিছুরই দেখা পাচ্ছি না। এটা কি আমার স্বপ্ন নাকি আসলে আমার সাথে এগুলো ঘটছে আমি বুঝতে পারছি না। আমি লক্ষ্য করি বাসটি শহরের পথ ছেড়ে একটু গ্রামের পথ ধরে চলতে শুরু করলো। এটা দেখে আমার ভয় আরও দ্বিগুণ হয়ে গেল। আমি ভাবছিলাম আমার সাথে কোনো খারাপ কিছু ঘটবে না তো। বাসটি 1 ঘন্টার মতো চলার পর একটি স্থানে এসে থেমে গেল। আমি জানালা খুলে চারপাশ তাকিয়ে দেখি শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর তারপর একটি নদীর পাড়ে এসে বাসটি থেমে গেল। তখন আমার সাথে থাকা ওই দুটি ব্যক্তি আমাকে বলে, চলুন এবার বাস থেকে নেমে পড়ুন। আমি ভয়ে ভয়ে বাসের ভেতর থেকে বাইরে চলে আসি। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি এই বাসটি এখানে আসার কোনো রাস্তাই নেই, কারণ চারিপাশে ধান ক্ষেত। কোথাও গাড়ি চলার কোনো রাস্তা আমি দেখছিলাম না। তাহলে আমাদের গাড়িটা এখানে কি করে এলো? আমি ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। তখন আমার সাথে থাকা সেই দুটি ব্যক্তি আমাকে বলে, আসুন আমাদের সাথে। আমি দেখি সেই দুটি ব্যক্তি ধান ক্ষেতের ভিতর দিয়েই হাঁটা শুরু করলো। কোনো উপায় না থাকায় আমিও তাদের সাথে ধান ক্ষেতের মাঝ দিয়ে হাঁটতে শুরু করলাম। তখনই আমার কানে আমি শুনতে পেলাম বাসটি আবারও স্টার্ট নিয়েছে। ভাবছিলাম একটিবার কি পিছনে ঘুরে দেখব বাসটি কি করে এখানে এসেছে, কারণ এখানে আসতে কোনো রাস্তা তো নেই। সে আবার কি করেই বা ফিরে যাবে। আমি যখন পিছন ফিরে তাকিয়ে দেখতে যাব, তখনই সেই দুটি ব্যক্তি আমাকে বলে, দয়া করে আপনি পিছনে তাকাবেন না, তাহলে আপনি ভয় পেতে পারেন। তাদের কথা মতো আমি আর পিছনে ফিরে তাকানোর সাহসই করিনি। এইদিকে ধানক্ষেতগুলো পাড়ি দেওয়ার পরেই দূর থেকে আমি লক্ষ্য করি একটা খুব সুন্দর রাজপ্রাসাদ দেখা যাচ্ছে চোখের সামনেই। সেটা প্রাসাদের চারপাশে মশাল দিয়ে আগুন জ্বালানো। মশালের আগুন দিয়ে চারপাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেমনটা আগেরকার দিনের রাজা বাদশাদের প্রাসাদ সাজানো হতো। কিন্তু এটা কি করে সম্ভব? এখনকার দিনেও রাজা বাদশাদের প্রাসাদ বলতে তেমন কিছু নেই, এটা আমি জানি। আর যেগুলো আছে সেগুলোতে জাদুঘর কিংবা মিউজিয়াম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে এত সুন্দর প্রাসাদ কোথা থেকে এলো? এর মানে কি এখনও এই পৃথিবীতে রাজা বাদশারা আছে? তারপর সেই দুইটি ব্যক্তি আমাকে নিয়ে এসে প্রাসাদের সামনে দাঁড়ায়। আমি দেখি চারিপাশে অনেক অনেক সৈনিক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা। সেই দুজন ব্যক্তি আমাকে নিয়ে প্রাসাদের ভিতরে ঢুকে একটি কক্ষে নিয়ে যায়। সেই কক্ষে প্রবেশ করার পর আমি দেখতে পাই একটি খুব সুন্দর সিংহাসনের উপরে বসে আছে সেই স্বপ্নে দেখা জিনটা, যেটা কিনা আমার কাছে প্রতি রাতে আসতো। কিন্তু তার শরীরে এখন রাজাদের মতো পোশাক পরানো, মাথায় একটি রাজকীয় মুকুট। আমি হাঁ করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সে তার সিংহাসন থেকে উঠে দাঁড়ায় আর আমার সাথে থাকা সেই ব্যক্তি দুটির উদ্দেশ্য করে বলে, তোমাদের কাজ সম্পন্ন হলো, তোমরা এখন আসতে পারো। আমি ওর সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই। এরপর সেই জিনটি আমাকে বলতে শুরু করলো, ভয় পেও না সীতা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমার দুনিয়া আর আমি এখানকার রাজা। তুমি তো আমার বিষয়ে জানার জন্য সেই হাফেজের কাছে গিয়েছিলে, তাই ভাবলাম অন্য কারো মুখ থেকে কেন তুমি আমার বিষয়ে জানবে। আমি তোমাকে তোমার স্বপ্নের মধ্যেই সব দেখিয়ে দেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার বিষয়ে সব কিছু জানা তোমার অধিকার আছে। শোনো ঈশিতা, আমি যদি একটা ইশারা করি তাহলে আমার সাথীরা সেই তোমার ওই হাফিজ বন্ধু এবং ওর সাথে থাকা 10টা জিন একদম চোখের পলকেই হত্যা করবে। কিন্তু আমি এটা কখনোই চাইব না। এটার একটাই কারণ, আমি তোমাকে আসলেই অনেক ভালোবাসি সীতা। আমি তোমাকে কি করে প্রথমবার দেখলাম আর তোমাকে কেন এত ভালোবাসি, এই কথাগুলো আমি তোমাকে এখন বলবো না। তুমি আগামীকাল তোমার সেই হাফিজ বন্ধুর মুখ থেকেই শুনে নিও। তোমাকে এখানে নিয়ে আসার 2টি কারণ। একটি কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম তুমি আমার বিষয়ে সব কিছু দেখো নিজের চোখে। আরেকটি কারণ হচ্ছে গত 5 বছর আমি তোমার সাথে তোমার ঘরে রাত কাটাতাম, তাই আমি চাই অন্তত আজকের রাতটা তুমি আমাদের দুনিয়ায় আমার সাথে আমার ঘরে রাত কাটাও। আর হ্যাঁ, ভয় পাওয়ার কোনো দরকার নেই সীতা। তুমি যেমনটা ভাবছো আমার তেমন কোনো উদ্দেশ্য নেই। তোমাকে তো আমি সেদিন রাতে তোমার স্বপ্নে এসেও বলেছিলাম, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুম দিতে চাই। তোমার যখন সকালবেলা ঘুম ভাঙবে
তুমি তোমার দুনিয়ায় তোমার খাটে নিজেকে আবিষ্কার করবে। অনেক রাত হয়ে গিয়েছে, চলো আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা ঘুমোতে যাব। সেই জিন তার কথা শেষ করে আমার হাত ধরে সেই কক্ষের বাইরে নিয়ে এলো। তারপর সে প্রাসাদের খাবারের কক্ষে আমাকে নিয়ে যায়। আমি দেখি কক্ষের ভেতরে অনেকগুলো দাস দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের মুখগুলো ঢাকা কাপড় দিয়ে। তারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই জিনটি খাবারের টেবিলের একটি চেয়ারে আমাকে বসিয়ে দিল। তার পাশের চেয়ারে সে নিজে বসে পড়ল। আমি দেখতে পাচ্ছি টেবিলের উপরে অনেক ধরনের সুস্বাদু খাবার দিয়ে সাজানো, কিন্তু আমি কিছুই খেতে পারছিলাম না। তখন সেই জিনটি আমাকে বলল, কি হলো ঈশিতা, খাবারগুলো খাও, ভয় পেও না, এগুলো সব একদম ঠিক আছে, হালাল খাবার। দাঁড়াও, আমি তোমাকে প্লেটে করে বেড়ে দিচ্ছি। তখন সেই জিনটি একটি খাবারের প্লেট হাতে নিল, আর কিছুটা পোলাও, কিছুটা মাংস আর নানান ধরনের কিছু মাছ ভাজা সবজি আমার প্লেটে তুলে দিল। আমি ভয়ে ভয়ে কিছুটা খাবার মুখে তুলি। প্রথমে কিছুটা খাবার খাওয়ার পর আমার মুখে এতটাই ভালো লাগে যে আমি প্লেটের সবগুলো খাবার নিমেষেই শেষ করে ফেলি। আমি এত সুস্বাদু খাবার এর আগে কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করার পর সেই জিনটি খাবারের কক্ষ থেকে আমাকে বের করে নিয়ে আসে। তারপর তার শোয়ার কক্ষে আমাকে নিয়ে যায়। আমি তার সাথে সেই কক্ষেই প্রবেশ করার পর দেখি খুব সুন্দর করে একটি রুম সাজানো, খুব দামি দামি জিনিস দিয়ে রুমটি সাজিয়ে রেখেছে। দেখে আমার বুঝতে বাকি রইল না যে এটা একটা রাজাদের রুম। সে আমাকে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন, চলো ঘুমোতে যাই। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম তার মুখের উপর কোনো কথাও বলতে পারছিলাম না। তারপর আমি সেই ঘরের পালঙের ওপরে শুয়ে পড়ি একটি পাশে। কিছুক্ষণের ভিতরে সেও আমার পাশে এসে শুয়ে পড়ে। তারপর সে তার দুটি হাত আমার শরীরে দিয়ে আমাকে জড়িয়ে ধরে, আর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। যখন আমাকে ধরেছিল আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, বুকের বাঁ পাশটা যেন খুব ধপধপ করে কাঁপছে। এটা যেন একটা অন্যরকম অনুভূতি, কিন্তু মনের ভিতরে একটা চাপা ভয় রয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লে আবার সে আমার সাথে অন্য কিছু করবে না তো? কিন্তু একটা বিষয়ও ভাবছিলাম, তার যদি খারাপ কোনো মতামত থাকতো তাহলে সে আমাকে এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করতো না। সে হয়তোবা সত্যিই আমাকে ভালোবাসে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। আমার ঘুম ভাঙার পর আমি যা দেখি সেটা দেখে তো আমি খুব অবাক হয়ে যাই। ঘুম থেকে উঠেই দেখি কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ভয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেই। ঠিক তখনই কেউ একজন চিৎকার দিয়ে ওঠে, ও আল্লাহ রে, মরে গেলাম রে। আমি ঘুরে তাকিয়ে দেখি নিচে পড়ে আছে আমার বান্ধবী ঋতু। আমি বুঝতে পারি ভয়ে আমি আমার বান্ধবীকেই খাট থেকে ফেলে দিয়েছি। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো গতকাল রাতে রাজবাড়িতে ছিলাম। আমি ঘাট থেকে নেমে আমার বান্ধবীকে নিচ থেকে তুলে ওঠাই। সরি সরি বান্ধবী, সরি। তখন সে আমার কাছে জানতে চায়, আচ্ছা এই অদ্ভুত আচরণের কারণটা কি? তারপর আমি ঋতুকে সবটা খুলে বলি গতকাল আমার সাথে যা যা হয়েছে। সব শুনে ঋতু আমাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি রাতে অনেকবার ঘুম থেকে উঠেছি ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু তোকে তো দেখলাম খাটে গভীর ঘুমে ঘুমিয়ে আছিস। তাহলে তুই কেন বলছিস যে তুই ঘরে ছিলি না? আর তোকে দুজন লোক সেই রাজা বাড়িতে ওই জিনটির কাছে নিয়ে গিয়েছিল, আবার তুই বলছিস তুই সেখানে রাত্রযাপনও করেছিস। আমি কিছুই বুঝতে পারছি না রে দোস্ত, কি হয়েছে আমার সাথে এগুলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে ওই রাকিব ভাই। চল দোস্ত, আমরা এখনই মাজারের উদ্দেশ্যে রওনা করি। দাঁড়া, আমি এখনই আজিম ভাইয়াকেও একটা কল দিচ্ছি। ভাইয়া গাড়ি নিয়ে আমাদেরকে এখান থেকে রিসিভ করবেন। আমি ভাইয়াকে কল দিয়েছিলাম, 10 মিনিট পরেই ভাইয়া আমাদের বাসার সামনে এসে আমাদের রিসিভ করবেন। তারপর আমরা 3 জন রওনা দেই সেই মাজারের উদ্দেশ্যে। গাড়িতে বসেছিলাম, আমার মনের মধ্যে অনেক প্রশ্ন উদয় হচ্ছিল। গতকাল রাতে তো আমি দেখেছিলাম যে আমার ঘরে ঋতু নেই, আর সেই 2 লোক আমাকে ঘরের বাইরে রাজার বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু ঋতু তো বলছিল আমি তো ঘরেই ছিলাম। তাহলে গতকাল রাতে আমার সাথে এত কিছু কি করে হলো? এই সকল কিছুর উত্তর আমাকে জানতেই হবে। এগুলো ভাবতে ভাবতে গাড়িটা মাজারের ভেতরে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই দেখতে পাই রাকিব ভাই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সে বলল, আমি জানতাম তোমরা আসবে,
আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তোমরা আসো আমার সাথে। তারপর আমরা রাকিব ভাইয়ার সাথে তার রুমে প্রবেশ করি। আমি রাকিব ভাইয়াকে সবটা খুলে বলতেই যাব। তার আগে রাকিব ভাই আমাকে বলল, তোমাকে কিছু বলতে হবে না। আমি জানি তোমার সাথে গতকাল রাতে কী কী হয়েছে। তুমি তো জানতে চাও যে এগুলো কি করে হলো। শোনো ঈশিতা, সেই দুজন জিন তোমাকে না, বরং তোমার শরীরের ভেতর থেকে তোমার আত্মাকে একটি প্রক্রিয়ার মাধ্যমে তোমার শরীরের ভেতর থেকে আলাদা করে তাদের সাথে করে সেই রাজবাড়িতে নিয়ে গিয়েছিল। এই কারণেই তোমাকে ঋতু দেখেছিল তুমি গভীর ঘুমে ঘুমিয়ে আছো, আর ওইদিকে তুমি রাজবাড়িতে ছিলে। শোনো ঈশিতা, আমি আমার সাথীদের মধ্যে জানতে পেরেছি সে আসলে কে এবং তার নাম কি, আর সে কোথায় থাকে।